বৃষ্টি থাকতে পারে আরও একদিন। বাঁধ নিয়ে আতঙ্ক বাড়ছে, বন্যার শঙ্কা। দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। টানা বৃষ্টিতে পণ্য সরবরাহ বিঘ্নিত। সবজি ও মাছের দাম কমলেও ছুটির দিনে বাজারে নেই কাঙ্ক্ষিত ক্রেতা। বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল। লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। দেশ জুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নানা আয়োজন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। তবে কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদী ও সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বেশ কিছু এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুক্তি, আসলে এই যে গভীর নিম্নচাপ চলে গেলেও কিন্তু উপকূলীয় অঞ্চলে কিছু ছাপ রেখে গেছে, সেটি দুর্ভোগের ছাপ। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরের নাচনাপাড়া এলাকায়। এখানে স্থায়ী জলাবদ্ধ হয়ে প্রায় ১০০ পরিবার তারা কিন্তু জলে আবদ্ধ হয়ে আছে। এখন কিন্তু এখানকার মানুষ বলছে যে এখানকার তাদের যে চলাচলের যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু একদম চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এখানকার যে নিরাপদ পানি সমস্যা, সেটিও দেখা দিয়েছে। গবাদি পশু খাবারের সংকট দেখা দিয়েছে। এছাড়া যে এখানকার যে পুকুর ঘের, সেই পুকুর ঘেরের মাছও কিন্তু অনেকটাই ভেসে গেছে বলে এমনটাই বলছে এখানকার পরিবারের লোকজন। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার যে পৌর সভার মেয়র না থাকায় পৌর প্রশাসক রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে বলেছেন যে উনি এই ভুক্তভোগী এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি এখানকার যে বিশুদ্ধ পানির ট্যাবলেট এবং গো খাদ্য ব্যাপারে তিনি যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এছাড়া যদি উপকূলীয় অঞ্চলের যে বেড়িবাঁধের বাহিরে যে সকল পরিবারগুলো রয়েছে, তারাও কিন্তু এখন কিন্তু জোয়ারের পানির তেমন একটা আধিক্যতা না থাকলেও কিন্তু তাদের কাঁচা বাড়িঘর, শত শত কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে। এখন এক কথা বলা যায় যে এখানে দুর্যোগ না হলেও কিন্তু নীরব দুর্যোগের সাক্ষী হয়ে আছে উপকূলীয় অঞ্চলের হাজারো পরিবার। আপনাকে আরও জানিয়ে রাখি যে দ্বীপ উপজেলা রাঙ্গাবালী, সেখানেও কিন্তু বেড়িবাঁধ না থাকায় মানুষ অনেক দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সেখানে গোখাদ্য সংকট দেখা দিয়েছে। তবে আপনাকে আরও জানিয়ে রাখি, আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহার যে কোরবানি, সে কোরবানির যে পশু লালন পালনে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আসতে পারে, এমনটি নিশ্চিত করেছে এখানকার কৃষকরা। কেননা অনেক এলাকার গবাদি পশুগুলো এখন কিন্তু গতকালকে কিন্তু তারা মাঠে চড়াতে পারেনি, সেগুলো কিন্তু বাসা বাড়িতে বসেই সেগুলো আবদ্ধ অবস্থায় রেখেছে। এখন আমরা অনেক জায়গায় ঘুরে দেখেছি, তারা যে সকল কৃষকরা তারা মানে শুকনো গরুর যে খাবার, মানে ধানের যে খড়, সেটি কুটার কুল যেগুলো রেখেছে সেখানে মাধ্যমে গরুর খাবার পরিবেশন করছেন। এছাড়া যে অন্যান্য যে ফার্ম রয়েছে, সেই ফার্মে শুকনো খাবার এবং অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো সরবরাহ করছে। এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চল এখন দুর্যোগ হানা না দিলেও কিন্তু দুর্যোগপূর্ণ নীরব দুর্যোগের সাক্ষী হয়ে আছে। মুক্তি, আমরা কলাপাড়ায় ছিলাম, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। আমরা হবিগঞ্জে যেতে চাই। আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ছে, সেখানেও আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
মুক্তি গতকাল সকাল থেকে হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছিল, যেটি গতকাল দিনভর বৃষ্টি হয়েছে, রাতও কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যদিও মুষলধারে নয়, অনেকটা মাঝারি আকারের যে ধরনের যে বৃষ্টি সেটি অব্যাহত আছে। অন্যদিকে কিন্তু বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে একটি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। হবিগঞ্জের যে ভাটি এলাকাগুলো রয়েছে সেগুলোতে একটি বন্যার সংখ্যা প্রকাশ করা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে হবিগঞ্জের প্রধান নদী খোয়াই, কুশিয়ারা সহ যে প্রধান নদীগুলো রয়েছে সেগুলোর পানি দ্রুত গতিতে বাড়ছে, একই সাথে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে আমরা যেটি আসলে সুখবর দিতে চাই সেটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেও আসলে হবিগঞ্জের যে প্রধান নদী খোয়াই তার বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি, ঘুরে দেখেছি। এখন পর্যন্ত পানি কিন্তু অনেকটাই তলদেশে রয়েছে। পানি যে বাড়ার সেটিও কিন্তু খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে না, যদিও পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরেকটি বিষয় যদি বলতে হয় যে খোয়াই নদী যেহেতু আন্তর্জাতিক নদী, সেই ক্ষেত্রে ভারতের ত্রিপুরা রাজ্যে যদি ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে আসলে এই নদীটা অনেকটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যেহেতু এখন পর্যন্ত নদীর অবস্থা স্বাভাবিক রয়েছে, সেই ক্ষেত্রে নদী তীরবর্তী বা ভাটির যে মানুষজন রয়েছেন তাদের মধ্যেও কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আপাতত আসলে তাদের মধ্যে যে ভয় সেটি আসলে কাজ করছে না। এরপরেও যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে, তারা একটি প্রাথমিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন। অন্যদিকে আমি জেলা প্রশাসন থেকে যে তথ্যটি পেয়েছি, যেহেতু বন্যার একটি সংখ্যা বলা হয়েছে পূর্বাভাসে, সেই ক্ষেত্রে তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরই মধ্যে কিন্তু প্রত্যেকটি উপজেলার জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে এই বরাদ্দের পাশাপাশিও কিন্তু বিপুল পরিমাণ শুকনো খাবার মজুদ রাখা হয়েছে এবং ৮৩টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তাদেরকে যেন এই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। এর বাহিরেও কিন্তু স্বেচ্ছা শ্রমে যারা কাজ করবেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে। মুক্তি, এই ছিল হবিগঞ্জ থেকে সবশেষ তথ্য। আবহাওয়া পরিস্থিতি জানাতে সিলেটের হবিগঞ্জ এবং এর আগে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কুমিল্লায় গেল ২৪ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিরামহীন ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের বেশ কিছু সড়কে। পানি প্রবেশ করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে। এ নিয়ে আরও জানাতে নগরীর সালাউদ্দিন মোড় থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? দুর্ভোগের সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। এখন পর্যন্ত আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ আমরা দেখিনি। তবে জলাবদ্ধতায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের দুর্ভোগ একেবারেই চরমে পৌঁছেছে। গত কালকে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, সেটা আসলে আবহাওয়া অধিদপ্তর তারা রেকর্ড করেছেন প্রায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এই যে বৃষ্টিপাতের কারণে আমরা দেখেছি যে কুমিল্লা নগরীর বেশ কিছু সড়ক, বিশেষ করে আমি যেখানে রয়েছি নগরীর সালাউদ্দিন মোড়, একই সঙ্গে নজরুল এভিনিউ, এছাড়াও যে অশোকতলা, বাগিচাগাঁও, এরপর হচ্ছে মানে কালিয়াজুড়ি, এরকম বেশ কিছু আসলে জনবসতিপূর্ণ এলাকা আপনার যে পানির নিচে আসলে সড়কগুলো তলিয়ে রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে শুধু সড়ক নয়, সড়কের আশপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পানি প্রবেশ করেছে। যারা নিচু এলাকায় বাস করেন বা বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাসাবাড়িগুলোতে পানি প্রবেশ করার কারণে প্লাবিত হয়েছে প্রত্যেকটি বাসাবাড়ির নিচের অংশটুকু। এতে করে আমরা দেখেছি যে বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন, তারা রান্না থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম আসলে করতে পারছেন না। তবে এখানে আমরা যেটা দেখেছি যে জেলা বা উপজেলা থেকে যে সকল মানুষ সকাল থেকে শহরে প্রবেশ করছেন তাদের কিন্তু আসলে ভোগান্তি চোখে পড়ার মতো। তারা শিশু, কিশোর এবং বৃদ্ধদেরকে নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন। শুক্রবারে এমনিতেই বেসরকারি হাসপাতালগুলোতে ডাক্তাররা বসেন, যার কারণে রোগীর চাপ একটু থাকে। এতে করে ডাক্তারদের শরণাপন্ন হওয়ার জন্য মানুষ কিন্তু অনেক কষ্ট করে আসছেন। আমরা দেখছি যে এই যে সড়কটা, এটি সালাউদ্দিন মোড় থেকে টমসমৃদ্ধ হয়ে
জাঙ্গালিয়া পর্যন্ত এই পুরা সড়কে কিন্তু হাঁটু থেকে আবার কোথাও আমরা দেখেছি যে ক্রমসমান পানি। শুধু জেলা শহর না, উপজেলা শহরেও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে মানুষ আহত হয়েছেন, মানুষ বিভিন্ন গর্তে পড়ে আহত হয়েছেন। তো এ ছিল জলাবদ্ধতার সবশেষ কুমিল্লা থেকে। টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, সে খবর জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূলীয় এলাকা অতিক্রম করলেও এর প্রভাবে কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, এতে কমেছে সবজি ও মাছের দাম। ছুটির দিনেও বাজারে ক্রেতা কম থাকায় প্রভাব পড়েছে বেচা কেনায়। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে ফয়সাল করিম ও সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের বাজারের খবরাখবর জানবো। ফয়সাল, ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং আবহাওয়ার একটা বিরূপ প্রভাব তো বাজারগুলোতে পড়ছে, সেখানে সবজির দরদাম আজকে কেমন? বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কম হলেও চট্টগ্রামের যে খুচরা বাজারগুলো আছে, বিভিন্ন বাজারে আমরা দেখেছি সবজির দাম সহনীয় পর্যায়ে আছে এবং বিক্রেতারা বলছেন এবং ক্রেতারাও অনেকেই বলেছেন যে সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম আছে এবং এটির প্রভাব আসলে বৃষ্টির কারণে সবজির সরবরাহে কোনো ঘাটতি বা সবজি পেতে কোনো সমস্যা হচ্ছে না। সব ধরনের সবজি আছে বাজারগুলোতে এবং বিক্রেতারা বলছেন যে আসলে 20 থেকে 60 টাকার ভেতরে অধিকাংশ সবজি আমরা এখানে এসে কর্ণফুলী বাজারে যে সবজিগুলো পেয়েছি, সসিন্দার দাম পাচ্ছি 25 থেকে 30 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 70 টাকা। লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায় এবং কাঁকরোল 40 থেকে 50, যেটি গত সপ্তাহে ছিল 60 থেকে 70 টাকা। তিতা কাঁকরোল যেটা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, গত সপ্তাহে যেটির দাম ছিল 60 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 60 টাকা। শসাও দাম কমেছে, 40 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে দাম ছিল 50 টাকা। চাল কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকায়, সেটির দামও গত সপ্তাহে বাড়তি ছিল এবং পেঁপের দাম আমরা পেয়েছি 40 থেকে 50 টাকায়। তবে কাঁচামরিচের দাম কিন্তু বাড়তি আছে, কাঁচামরিচের দাম বেড়ে 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা। টমেটো 50 টাকায় বিক্রি হচ্ছে এখানে। আর ধনিয়া পাতার দামও কিন্তু বেড়েছে, 60 টাকা ধনিয়া পাতা গত সপ্তাহের, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 130 থেকে 40 টাকায়। তবে বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ আছে এবং চট্টগ্রামের যেই বাজারগুলো আছে সেগুলোতে অধিকাংশ বাজারেই আমরা দেখেছি সবজি কিন্তু সহনীয় দামে বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা আছেন বা বিক্রেতা আছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে কিছু সবজির দাম কমেছে এবং কিছু সবজির দাম বাড়তির দিকে আছে। তবে আমরা অধিকাংশ সবজির দামই সহনীয় পর্যায়ে পেয়েছি এবং বিশেষ করে কোরবানের আগে সবজির যে দাম সেটি কিন্তু স্বাভাবিক থাকে এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দামে তেমন কোনো হেরফের নেই এবং অধিকাংশ বাজারেই আমরা দেখছি চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে শুরু করে চট্টগ্রামের যেই অধিকাংশ বাজার পাইকারি এবং খুচরা বাজার সবগুলোতেই কিন্তু সবজির দাম সহনীয় আছে এবং সবজিতে ভরপুর। তো চট্টগ্রামের সবজির বাজার সহনীয় আছে। তবে আমরা যেটি দেখেছি আসলে মাছ মাংসের বাজার নিয়ে চট্টগ্রামের যারা এখানে ক্রেতা আসছেন তারা কিছুটা অভিযোগ করছেন এবং মশলার বাজার আমরা দেখেছি স্বাভাবিক আছে। মুক্তি, চট্টগ্রাম থেকে যেতে চাই সিলেটের শুভ, জানাবেন সেখানে মাছ মাংসের বাজারে সরবরাহ কেমন রয়েছে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মুক্তি, আমি রয়েছি সিলেট নগরীর কাজীর বাজারে, একটি বিখ্যাত একটি বাজার এবং বৈরী আবহাওয়ার একটি স্পষ্ট ছাপ পড়েছে এই বাজারে। যে এরকম মাছের সরবরাহ প্রতিদিন এখানে হয় সেই রোজকার দিনের মতো আজকে কিন্তু মাছের সরবরাহটি হয়নি এবং যে কারণে কিন্তু মাছের দাম স্বভাবতই বেড়ে গেছে। আজকের বাজারে আমরা এসে সকাল থেকে যেমনটি জানছিলাম যে পাইকারি বাজারে প্রতি মন মাছের দাম 1000 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়েছে এবং এটি যদি আমরা কেজিতে বলতে চাই, কেজিতে কিন্তু পাইকারি বাজারে 20 থেকে 40 টাকা পর্যন্ত মাছের দাম বেড়ে গেছে এবং খুচরা বাজারে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে এবং এটির মূল কারণ হিসেবে আমরা বিক্রেতা বা ব্যবসায়ীদের সাথে আলাপ করেছিলাম। তারা বলছেন যে আসলে আবহাওয়ার যে প্রভাব সেই প্রভাবটি পড়েছে, কারণ টানা বৃষ্টিপাত হচ্ছে আর টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু মাছ আসছে না বাজারে ঠিকমতো আর ক্রেতাদের চাহিদাও মেটাতে পারছে না, এই জন্যই কিন্তু দামগুলো বেড়েছে। তো আজকের বাজার দর হিসাবে যদি আপনাকে আমি একটু রাখতে চাই, সেক্ষেত্রে পাইকারি বাজারে 220 থেকে 250 টাকা গত সপ্তাহে আমরা দেখেছিলাম রুই মাছের দাম, সেটি কিন্তু বেড়ে কিন্তু আজকে 250 থেকে
350 টাকা পর্যন্ত আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং গ্রাস কাপের কথা যদি বলি সেক্ষেত্রে 200 থেকে 220 টাকা গ্রাস কাপ গত সপ্তাহে আমরা দেখেছিলাম। আজকে কিন্তু সেটি 250 থেকে 300 টাকা শুধু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যে এটি কিন্তু খুচরা বাজারে গিয়ে 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি মৃগেল মাছ রয়েছে, সেই মৃগেল মাছও কিন্তু 160 থেকে 200 টাকা পর্যন্ত গত সপ্তাহে দেখেছি। এটি কিন্তু আজকের বাজারে দেখছি যে 180 থেকে 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ইলিশ মাছ খুবই কম পাওয়া যাচ্ছে, তারপর ইলিশ মাছের দাম অনেকটাই বেড়েছে। 1500 টাকা থেকে 2200 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে এসে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তা আরও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যেগুলো মাছ রয়েছে, যেমন পাঙ্গাস মাছের কথা বলতে হয়, পাঙ্গাস মাছ কিন্তু 140 থেকে 150 টাকা ছিল গত সপ্তাহেও, সেটি কিন্তু বেড়ে গিয়ে 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি কার্প জাতীয় মাছগুলো রয়েছে, তেলাপিয়া রয়েছে, সেই মাছেও কিন্তু 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে, কোনো কোনো জায়গায় 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছগুলো এবং কই মাছ, এগুলো কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষরা খেয়ে থাকেন এবং তাদেরও কিন্তু আজকে একটি প্রভাব তাদের বাজারেও পড়েছে, আমরা যেটি দেখেছিলাম এবং কথা বলেছি। একটু আগে আমরা যখন কথা বললাম ক্রেতাদের সাথে, তারা বলছেন আসলে বাজারে এমন পরিস্থিতি যে আসলে মাছ কেনাটাই অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে, এবং যে বিষয়টি তারা বলছেন যে আসলে অনেক বেশি দাম আজকের বাজারে, এবং এটির মূল কারণ কিন্তু আজকের আবহাওয়া। সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম অনেক বেশি। এখন মুক্তি, এই ছিল সিলেটের মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতি জানাতে সিলেট ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। পানগাঁও কন্টেইনার টার্মিনাল আগামী 12 বছরের জন্য বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে যোগ্য 3টি প্রতিষ্ঠানকে আরএফপি ইস্যুর জন্য নির্বাচিত করেছে বন্দর। যে অপারেটরের দর ও প্রস্তাব সবচেয়ে ভালো হবে তারাই অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালটি পরিচালনা করবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নানা পদক্ষেপের পরও এক যুগীয় টার্মিনালটি লাভজনক না হয় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রুটটি জনপ্রিয় করতে হলে খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। হাজিরা শিউলির প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া 70% পণ্যই যায় ঢাকা ও আশপাশের এলাকায়। সড়কপথে চাপ কমাতে নৌপথে বিকল্প রুট হিসেবে কেরানীগঞ্জের অদূরে পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটি নির্মাণ করেছিল চট্টগ্রাম বন্দর। 2013 সালে চালু হলেও অতিরিক্ত খরচসহ নানা কারণে শুরু থেকেই পানগাঁও ব্যবহারে সাড়া দেয়নি ব্যবসায়ীরা। পরবর্তীতে টার্মিনালটি সচল করতে এই রুটে জাহাজ ভাড়া ও চার্জ কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয় বন্দর। ফলে গত 4 থেকে 5 বছরে পণ্য পরিবহন কিছুটা বাড়ে। কিন্তু 2023 সালের জুলাইয়ে পানগাঁও রুটে একটি কন্টেনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমসের হয়রানির কারণে গেল 1.5 বছরে পণ্য পরিবহন নেমে আসে 7 থেকে 8%। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2023 সালে এই টার্মিনালে 1.5 শতাধিক জাহাজ ভেড়ে ও কন্টেনার হ্যান্ডলিং হয় প্রায় 30,000 একক। অথচ 2024 সালে জাহাজ ভিড়েছে মাত্র 21টি আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 2,875 একক। এতে বন্দরের আয় প্রায় 12 কোটি টাকা থেকে কমে 3 কোটি টাকায় নেমে এসেছে। 2025-এর মে পর্যন্ত 5 মাসে জাহাজ ভিড়েছে মাত্র 8টি আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 1044 টিউএস। এ অবস্থায় পানগাঁও টার্মিনালটি 12 বছরের জন্য বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওয়াইএ যোগ্য বলে বিবেচিত 3টি প্রতিষ্ঠানকে শিগগিরই আরএফপি ইস্যু করা হবে। সরকারের পক্ষ থেকে এখানে ট্যারিফ কমানো হয়েছিল এবং আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও এটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তো এখন এটা আমরা ইতিমধ্যে একটা ইউআই জারি করেছি। এটা 12 বছরের জন্য 3টা প্রতিষ্ঠান এখানে কোয়ালিফাই করেছে। এই 3টা প্রতিষ্ঠানের আমরা এখন এদের উপরে আরএফপি ইস্যু করব, দেন তাদের মধ্য থেকে বেস্ট অপারেটরকে আমরা চুজ করব।
তো এটা আমরা প্রাইভেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেন ভাইব্রেন্ট হয়। তবে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে টার্মিনাল পরিচালনাকারী অপারেটরকে এই রুটে জাহাজ পরিচালনার সুযোগ দেয়া ও হ্যান্ডলিং চার্জ সহ ট্যারিফ কমানোর দাবি সংশ্লিষ্টদের। বেসরকারীকরণ হলে ডেফিনেটলি এখানে তাদের উপর অথরিটিটা যদি তাদেরকে দেওয়া হয়, তারা তাদের মতো করে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে, কিভাবে তাদের ভলিউম তারা ওখানে ইনক্লুড করবে, কাস্টমারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবে, কী ধরনের সার্ভিস অফার করবে। প্রত্যেকটা অপারেটর তার নিজস্ব স্টাইলে সেখানে আগাবে। সেখানে বেসরকারীকরণের ক্ষেত্রে যেই জিনিসটাকে ফ্যাসিলিটেট করতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ইনফ্লুয়েন্স বা প্রভাব ওদের উপর যদি থাকে, বিশেষ করে রেগুলেটরি প্রভাব, তাহলে হয়তো খুব বেশি এটা ফলপ্রসূ হবে না। তো ওই জায়গায় তাদেরকে তাদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করা, ট্যারিফ ঠিক করার বিষয়টা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে রিডাকশনের যে বেনিফিটটা সেটা হয়তো সে কাস্টমারদেরকে দিতে পারবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেসরকারি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বন্দর পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা জরুরি। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অপারেটর উন্নত সেবা দিলে পানগাঁও বন্দর সচল করা সম্ভব। বন্দর কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল বিভিন্নভাবেই, কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ফাংশনিং করতে পারছিল না, সাকসেসফুল হচ্ছিল না। তো এখন যদি বন্দর এটাকে প্রাইভেটে দিয়ে যদি এটাকে এখান থেকে যদি একটা উপার্জন করতে পারে এবং যাদেরকে দেওয়া হবে তারা যদি দক্ষভাবে এটা হ্যান্ডেল করে, তাহলে আমরা মনে হয় দুটোকেই উইন উইন সিচুয়েশন থাকবে। বছরে প্রায় 1 লাখ টুয়েস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও বর্তমানে সক্ষমতার 92% অব্যবহৃত থাকছে পানগাঁও নৌ টার্মিনালের। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। নানা আয়োজনে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং বগুড়া থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। তবে শুরুতে আমরা খুলনার খবরাখবর জানব। তরিকুল, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে দিনব্যাপী কী কী আয়োজন রয়েছে জানাবেন। মুক্তি খুলনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সকাল থেকেই এখানে আসতে শুরু করে এবং এখানে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে তারা শেষ করেছে। বিশেষ করে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শোক র্যালি সেটিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপরে কিন্তু কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এর আগে কিন্তু 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মহানগর বিএনপির পক্ষ থেকে। সেখানে অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু তারা কর্মসূচি গ্রহণ করে এবং আজকে 3য় দিন। এর আগে দ্বিতীয় 2 দিন কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে কর্মসূচির। আপনারা দেখতে পাচ্ছেন যে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। একটু পরে এখানে কাঙ্গালি ভোজ যেটি আয়োজন করা হয়েছে, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া এখানে জেলা বিএনপির পক্ষ থেকেও তাদেরও বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং দুপুর 2টার দিকে ফুলতলাতে তাদের যে অনুষ্ঠান সূচি বা আলোচনা সভা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মৃত্যুবার্ষিকী এবং তার জীবনী নিয়ে যে আলোচনা সেটি অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে জেলা এবং মহানগর পর্যায়ের সকল নেতাদের এখানে উপস্থিত দেখেছি। কালো বাস ধারণ, কালো পাঞ্জাবি পরিধান করা সহ তারা যে যথাযোগ্য যে মর্যাদা দিয়ে এই দিবসটি তারা পালন করার উদ্যোগ নিয়েছে সেটি তারা করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এখানে দলীয় কার্যালয়ে ভিড় করে নেতাকর্মীরা এবং সেই ভিড়টি কিন্তু এখনও এখানে রয়েছে এবং তারা বলছেন, বক্তারা এখানে আলোচনা যেটি হয়েছে, বক্তারা যেটি বলছেন যে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন এবং 19 দফার মধ্য দিয়ে তিনি দেশকে পুনর্গঠন করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু বিপদগামী কিছু সৈনিক তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে এবং এর পরপরই জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শ থেকে অনেকে বিচ্যুত হয়ে যায়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে মুক্তি খুলনার সর্বশেষ খবর। বিএনপির কর্মসূচি। চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন মাজেদ রহমান, তার কাছ থেকে আমরা শুনবো সেখানকার বিএনপির জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর সর্বশেষ কর্মসূচি। হ্যাঁ, ধন্যবাদ তরিকুল। আসলে আজকে 44তম শাহাদত বার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আজকের এই দিনে 1981 সালে কিন্তু তিনি শাহাদত বরণ করেন চট্টগ্রাম সার্কিট হাউসে। সে দিন থেকে আরম্ভ করে
কিন্তু আজ পর্যন্ত তার শাহাদাত বার্ষিকী যেটা পালিত সেটা কিন্তু হচ্ছে। আজকে বগুড়ার নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু শাহাদাত বার্ষিকী যে পালন সেটা কিন্তু চলছে। সকালবেলা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে আমরা যেখানে রয়েছি সেটা হলো মা ও শিশু চিকিৎসা কেন্দ্র, যেটা অ্যাজমা কেয়ার সেন্টার নামে পরিচিত। শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে যে হাসপাতালটি পরিচালিত হয় সেখানে কিন্তু এখানে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে, যেখানে গরিব অসহায় দুস্থদের মাঝে কিন্তু তারা ফ্রি চিকিৎসা দিবে। এখানে ড্যাব তারা চিকিৎসা দিচ্ছে এবং ফ্রি যে ওষুধ সেটি কিন্তু দেওয়া হচ্ছে। আর এই দিনটিকে উপলক্ষ করে কিন্তু মিলাদ মাহফিল, এখানে যে বায়তুর রহমান মসজিদ রয়েছে সেখানে কিন্তু সেখানে মিলাদ মাহফিল হবে, এখানে কাঙ্গালি ভোজ হবে, এখানে চিকিৎসা সেবার যে উদ্যোগ সেটি কিন্তু দেওয়া হচ্ছে। এখানে মিডিয়া সেলের প্রধান যিনি মওদুদ আলমগীর পাভেল সহ ড্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, এখানে বিএনপি নেতৃবৃন্দ সবাই কিন্তু রয়েছেন, তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানে হার্ট থেকে আরম্ভ করে সবগুলো দিচ্ছে। এখানে জেলা বিএনপি সভাপতি, এখানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সাবেক বিএনপি নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু এই চিকিৎসা সেবা তদারকি করছেন। আর এই দিনটিকে যে দিনটিকে কথা বলা হচ্ছে সেই দিন এক বিপদগামী সেনা সদস্য, তারা চট্টগ্রামে যে জাতীয়তাবাদের প্রবর্তক, যিনি জাতীয়তাবাদের পথ দেখিয়েছেন শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের, তিনি কিন্তু শাহাদত বরণ করেছিলেন। আর শহীদ জিয়ার যে বাড়ি, সে বাড়ি বগুড়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য এখানকার নেতাকর্মী একটু অন্যরকম আবেগে কিন্তু তারা প্রতি বছরই এটি পালন করে থাকেন এবং নানা কর্মসূচি নিয়ে থাকেন। এবং এই কর্মসূচি 3 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে এবং সেই কর্মসূচিতে বিশেষ করে দুস্থ মানবতার সেবায় কিন্তু সবগুলো কর্মসূচি রাখা হয়েছে। এখানে গরিবদের মাঝে বেশিরভাগ যে কর্মসূচি সেটা কিন্তু গরিব অসহায় মানুষের মাঝেই কিন্তু তারা এখানে দিচ্ছেন। আর এখানে যারা এখানে রয়েছেন, বিশেষ করে এই অ্যাজমা কেয়ার সেন্টারের যে পরিচালনা কমিটি সবাই কিন্তু এখানে এসেছেন। এইভাবে কিন্তু এই দিনটিকে পালিত করা হয়। এখানে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু এইটা, তারাই কিন্তু এটি ফাউন্ডার, তারাই কিন্তু এখানে যেটি স্থাপন করেছেন সেটি কিন্তু বহু বছর ধরে কিন্তু চলে আসছে, আজও কিন্তু সেটা চলছে। তো এইভাবে কিন্তু গরিব অসহায়দের মধ্যে কিন্তু এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়ার শহীদ জিয়ার যে শাহাদত বার্ষিকী উপলক্ষে যেটি করা হচ্ছে তার সর্বশেষ এটি। নানা আয়োজনে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। সে উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। সব ঠিক থাকলে পশু বেচা কেনায় ভালো লাভের প্রত্যাশা খামারিদের। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বছর জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশু উদ্ধৃত রয়েছে। দামও ক্রেতাদের নাগালের মধ্যে থাকার আশা তাদের। রিপন হোসেনের প্রতিবেদন। যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের হাসমতালী কোরবানির ঈদের জন্য বাংলার বস 5 ও জলহস্তি 2 নামে 2টি বড় আকারের গরু লালন পালন করেছেন। হাসমতালী 1200 কেজি ওজনের বাংলার বস এর দাম হাঁকাচ্ছেন 15 লাখ টাকা, আর 1000 কেজি ওজনের জলহস্তি 2 এর দাম চাচ্ছেন 12 লাখ টাকা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরু দুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। গরু সৌন্দর্য আছে, অনেক সময় ওজন হাইটের দিকে তাকায় না, গরু ভালো লেগে গেছে, সৌন্দর্য দুটোই 4 দাঁত, জলহস্তি 2 4 দাঁত, বস 5 ও 4 দাঁত। দেখলেই চোখ জুড়িয়ে যায়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমিও আসছি দেখতে। যশোরে ছোট বড় মিলিয়ে 16,000-এর বেশি গবাদি পশুর খামার রয়েছে। গেল বছরের তুলনায় বেড়েছে গবাদি পশুর সংখ্যাও, তবে খাদ্যের দামের তুলনায় বাড়েনি পশুর দাম। কিনতেছি একরকম, খাদ্য ঠাদ্য দেওয়ার পরে ওই মনে করেন যে আমার খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেই পরিমাণ দাম বলতে হয় না। বিশালি দেখা যাচ্ছে আমরা কিনতেছিলাম গত বছর 3000 টাকা কাউন, এখন কিনতেছি আমরা 6000 টাকা কাউন, পৌঁছানো দিয়ে 7000 টাকা। 1 কেজি ভুসি কিনতে গেলে 70 টাকা কেজি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে পশুপালনে বিভিন্ন সময়ে খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দেয়া হয়েছে। একই সাথে পশু হাটে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা হবে। হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা সর্বাত্মক স্বাস্থ্য সেবা দিবেন। তীব্র তাপদাহের একটা বিষয় জড়িত রয়েছে হাটগুলোতে। সাধারণত আমরা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের উন্মুক্ত হাট থাকে, সেই জায়গাটাও আমরা বিবেচনায় রাখবো যাতে পর্যাপ্ত পানি সরবরাহ সেখানে থাকে। কোরবানি ঘিরে যশোরে এবছর প্রায় 96,000 পশুর চাহিদা রয়েছে। বিপরীতে প্রস্তুত করা হয়েছে 1,14,574টি পশু।
এখন যশোর। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় আসছে বিশালাকৃতির কোরবানির পশু। ঢাকার ধামরাইয়ে একটি ষাঁড় এরই মধ্যে উঠে এসেছে আলোচনায়। এই পশুর নাম রাখা হয়েছে সান্ডা। এটির দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। অনেকেই আসছেন গরুটি দেখতে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 3 বছর আগে পালের একটি বাছুর বড় করার সিদ্ধান্ত নেন ধামরাইয়ের খামারি নাইম হুসাইন। সে অনুযায়ী গরুটি পালন শুরু করেন। 3 বছর লালন পালন করে বড় করেন। বর্তমানে কালো রঙের ফ্রিজিয়ান জাতের 6.5 ফুট উচ্চতার ষাঁড়টির ওজন 31 মণ আর দৈর্ঘ্য 10 ফুট। খামারি নাইম জানালেন, প্রচন্ড গরমের কারণে গরুটিকে প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করাতে হয়। মশার কামড় থেকে রক্ষায় গোয়াল ঘরে মশানাশক স্প্রে করা সহ দিনভর রাখা হয় ফ্যানের বাতাসে। খাওয়ানো হয় খৈল, ভেজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, কুমড়া ও তাজা ঘাস। এজন্য প্রতিদিন খরচ করতে হয় 500 থেকে 700 টাকা। ভালো দামে গরুটি বিক্রির প্রত্যাশা তার। যে ক্রয় করবে তার জন্য একটি আকর্ষণীয় একটা গিফট রয়েছে। তা হলো, আমি ছোটবেলা থেকে একটি ছাগল পালন করতেছি, যার নাম আমি রেখেছি পান্ডা। এদিকে বিশালাকার ষাঁড়টি এলাকা জুড়ে রীতিমতো আলোচনা তৈরি করেছে। নিয়মিত গরুটি দেখতে আসছেন দর্শনার্থীরা। আজকাল ফেসবুকে ভাইরাল সান্ডা, গরুর নামও সান্ডা। আসলে আমি আইসা দেখলাম গরুটা আসলে অনেক বড়। এটি অনেক আকর্ষণীয় একটি নামও হয়েছে এবং আইসা দেখলাম গরু অনেক বড়। এর জন্য আমি অনেক দূর থেকে আসছি এই গরুটি দেখার জন্য। গরুটাকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে, এদের মধ্যে কোনো ভেজাল নাই। এবছর কুরবানির ঈদকে সামনে রেখে ধামরাইয়ের খামারি সহ প্রান্তিক কৃষকরা কয়েক হাজার গরু লালন পালন করেছেন। কুরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা তাদের। হুমায়ুন কবির, এখন ধামরাই। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চলছে ওয়ার্ল্ড রোবোটিক অলিম্পিয়াডের অ্যাক্টিভেশন প্রোগ্রাম, যেখানে অংশ নিয়েছেন রংপুর বিভাগের শতাধিক শিক্ষার্থী। নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, অ্যাক্টিভেশন প্রোগ্রামে কি কি আয়োজন রয়েছে জানাবেন। বলা যেতে পারে। তো রংপুর বিভাগের আগ্রহী যারা শিক্ষার্থী আছে রোবোটিক্স নিয়ে, তো তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই রোবোটিক কর্মশালাটা হচ্ছে এবং আন্তর্জাতিক সেখানে অংশগ্রহণের জন্য কি কি করতে হবে, কিভাবে নিজেদের রোবটগুলো সাজাতে হবে, মূলত এই আলোচনাগুলোই আজকে হচ্ছে। এবং আজকে আলোচনা করছেন হচ্ছে এর আগে রংপুর বিভাগের যে শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রোবোটিক্সে, সেই প্রতিযোগী আজকে এই পুরো কর্মশালাটা কোঅর্ডিনেট করছে। সেখানে মূল আলোচক হিসেবে আছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে এখন যে রংপুর বিভাগের যে শিক্ষার্থীরা এসেছে তাদেরকে হাতে কলমে রোবট কিভাবে চালাতে হয় সেই জিনিসটির একটি ধারণা দেয়া হচ্ছে এবং রোবটের যে বেসিক ধারণাগুলো সেই ধারণাগুলো দেয়া হচ্ছে যে কিভাবে একটা রোবট কাজ করে। এরপরে আগামী জুলাই মাসে রংপুর বিভাগের প্রতিযোগিতা হবে এই বাউসটি, অর্থাৎ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেই হবে এবং সেপ্টেম্বরে এটার জাতীয় প্রতিযোগিতা আয়োজিত হবে ঢাকায় এবং এরপরে নভেম্বরে হবে এটার আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখান থেকে জানিয়ে রাখি যে প্রতি বছরই রোবোটিক্সে বাংলাদেশ থেকে বেশ কিছু টিম, বেশ কিছু শিক্ষার্থী তারা অংশগ্রহণ করে এবং এর আগে আমরা দেখেছি যে পুরস্কার পেয়েছে, এরকমও হয়েছে। অর্থাৎ এই রোবট নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের যে আগ্রহ সেটি বেশ ভালো রকমের দেখা যাচ্ছে এবং রংপুর অঞ্চলকে যদিও পিছিয়ে পড়া জনপদ বলা হয়ে থাকে এবং এই বিভাগের শিক্ষার্থীরাও যে এখন আর পিছিয়ে নেই, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সামনে নিয়ে যাচ্ছে রোবটসের মাধ্যমে, সেটি প্রমাণ করে আজকের এই ওয়ার্কশপ এবং এর আগের প্রতিযোগিতাগুলো। তো আজকের এই অ্যাক্টিভেশন প্রোগ্রামটি শুরু হয়েছে সকালে, যেটির উদ্বোধন করেছিলেন বাউস্টের সম্মানিত ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার
ব্রিগেডিয়ার জেনারেল মোবারক হোসেন মজুমদার। তো তারপরে এই রংপুর বিভাগের যে শিক্ষার্থীরা আছে তাদের সামনে বিভিন্ন ধরনের তাত্ত্বিক জিনিস তুলে ধরা হয় এবং এখন এই যে সারাদিন ধরে এই ওয়ার্কশপটি চলবে এবং এখান থেকে যারা শিখে যাবেন তারা রংপুর বিভাগের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই রোবট নিয়ে ধারণা দেবেন এবং তাদের ওয়ার্কশপ করা হবে। তো এই প্রোগ্রাম আমিরুল বাপ্পি যুক্ত ছিলেন সৈয়দপুর থেকে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গেল রাতে নদীর বিভিন্ন অংশে মা মাছ ডিম ছাড়া শুরু করে, এমন খবর উৎসবের আমেজ হালদা পাড়ের মাছের ডিম সংগ্রহকারীদের মাঝে। এবছর সংগৃহীত ডিমের পরিমাণ অন্য বছরের তুলনায় বেশি বলে দাবি তাদের। হালদা গবেষকরা বলছেন, গত কয়েকদিন ধরেই মা মাছ নমুনা ডিম ছেড়েছে, তাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন হালদা পাড়ের রাউজান ও হাটহাজারী উপজেলার হাজার খানেক ডিম সংগ্রহকারী। গতরাতে ডিম ছাড়া শুরু হলে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা নদীতে ডিম সংগ্রহে নামেন। সাধারণত পূর্ণিমা ও অমাবস্যার জোয়ার, বজ্রপাত, পাহাড়ি ঢল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিলে হালদার পানির তাপমাত্রা ও গুণাগুণ নির্দিষ্ট মাত্রায় আসলে মা মাছ ডিম ছাড়ে, যা সংগ্রহ করে দেশে কার্প জাতীয় মাছের রেণুপোনা সরবরাহ করে স্থানীয় হ্যাচারি মালিকরা। বগুড়ার যমুনার চরাঞ্চলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে, যা পোলট্রি খাতে কমিয়েছে আমদানি নির্ভরতা। তবে নিম্নমানের বীজ ও সার নিয়ে ক্ষোভ রয়েছে চাষিদের। কৃষি বিভাগের দাবি, পরিস্থিতি মোকাবিলায় কঠোর নজরদারি চলছে। সাইফুল সাগরের ছবিতে জানাবেন রাজীব সেলিম। নদী ভাঙনের কারণে প্রতি বছরই বদলায় চরাঞ্চলের চিত্র। এবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে জেগেছে প্রায় 13,000 হেক্টর ফসলি জমি। এর মধ্যে কেবল ভুট্টার আবাদি হয়েছে 9,000 হেক্টরের বেশি জমিতে। পুরো জেলায় এই ফসলের আবাদ হয়েছে প্রায় 18,000 হেক্টর জমিতে, যার অর্ধেকই চরাঞ্চলে। হলুদ স্বর্ণখ্যাত ভুট্টা এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের চাষিরা। পলিমাটির উর্বরতা আর অনুকূল আবহাওয়ায় বিঘা প্রতি ফলন হয়েছে 40 থেকে 50 মণ পর্যন্ত। উৎপাদন খরচ 15 থেকে 20,000 টাকা হলেও বিক্রি করে মিলছে দ্বিগুণেরও বেশি অর্থ। এবার তাও বিঘা 40-45, এবার ভুট্টার ফলন ভালো হয়েছে। খরচের সে তো লাভ আছে আর কি, যত খরচে আপনার লাভ আছে। ফলন ভালো, বেচা কিনি মনে করেন 1100 টাকা দর, খরচা হলে মনে হয় 15-16,000 টাকা। পোলট্রি ফিড উৎপাদনের প্রধান কাঁচামাল এই ভুট্টা। জেলার ফিড মিলগুলোতে এখন চাহিদার বড় অংশের যোগান দিচ্ছে যমুনার চরাঞ্চলের কৃষকরাই। তবে কিছু কৃষকের অভিযোগ, বাজারে নিম্নমানের বীজ, ভেজাল সার আর কীটনাশকের ছড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। একই খরচে কেউ পেয়েছেন অর্ধেকেরও কম ফলন। এই বীজটার মধ্যে মানে আমার 3 জাতের বীজ, এক প্যাকেটের মধ্যে 3 জাতের বীজ হয়েছে। আমার কয়া দিয়েছে যে 40 মণ হারে হবে, সেই বীজ আমার 25 মণ হারে নামতেছে না ভুট্টা। আর এই বীজটা করছে এখন 2 নম্বর প্যাকেটে রেখে দিয়েছে 77 বীজ, হয়ে গেছে 77-4। আর এই বীজটার ফলন কম হচ্ছে। ভালো বীজের কথা বলে আমাদের কাছে বিক্রি করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা বীজ বপন করার পরে অর্ধেক জ্বালায় আর অর্ধেক জ্বালায় না, এরকম মাঝে মধ্যেই হয়। কোম্পানির থেকে ভালো বীজগুলো দিল, যারা ভালো বীজগুলো ব্যবহার করছে তারা ভালো ফসলই পাইছে, আর যারা বীজগুলো মন্দ পাইছে, ভালো বানাইছে, সেই বীজগুলো আর মার খেছে, ফসলগুলো মার খেছে। তবে পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বেশ কিছু বেসরকারি সংস্থা। এদের মধ্যে একটি সংস্থা প্রায় 1600 ভুট্টা চাষিকে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি দিয়েছে। এদিকে বাজারে ভেজাল পণ্য ঠেকাতে কঠোর নজরদারির কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা এই ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে কৃষকদেরকে সবসময় আমাদের বিভিন্ন প্রযুক্তিগত যে সহায়তাগুলো আছে, কিভাবে ভালো বীজ পাওয়া যাবে, কিভাবে এটার উৎপাদন প্রযুক্তিটা কি হবে, কিভাবে উৎপাদন করবে, এটা সবসময় আমরা তাদেরকে হাতে কলমে শেখাচ্ছি। কৃষি বিভাগ বলছে, চলতি বছর বগুড়ায় প্রায় 500 কোটি টাকার ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে কেবল চরাঞ্চলেই উৎপাদন হবে প্রায় 250 কোটি টাকার ভুট্টা। রাজীব সেলিম, এখন বগুড়া। উপকূলীয় এলাকার লবণাক্ত পতিত জমিতে ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন কৃষকরা। কোনো প্রকার জমি প্রস্তুত ছাড়াই এ পদ্ধতিতে চাষ করে ভালো ফলন পেয়েছেন অনেকেই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফসল পাওয়ার আশা কৃষকদের। কৃষি বিভাগ বলছে, পতিত জমিতে সূর্যমুখীর চাষ বাড়লে উৎকৃষ্ট মানের ভোজ্য তেলের চাহিদা কিছুটা পূরণ হবে। আহসান রাজীবের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাসুদ রানা।
মাঠের চারিদিকে যতদূর চোখ যায় সবটাই সূর্যমুখী ফুলের সমারোহ। নয়নভিরাম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। গত কয়েক দশক ধরেই লবণাক্ততার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জমিতে কমেছে চাষাবাদ। যদিও এবার প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ করছেন কৃষকরা। এখানে চাষাবাদের বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই, তো সেহেতু এই ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষাবাদ করেছি পরীক্ষামূলকভাবে। এবছর লাগাইয়ে দেখতেছি যে কেমন কি হয়। তেল তো বাঙাইছি অল্প কিছু, তো খুব সুন্দর, খেতেও খুবই ভালো। সূর্যমুখী চাষ লাভজনক ও সম্ভাবনাময়, এমনকি এটি মাটির লবণাক্ততাও সহ্য করতে পারে। অন্য ফসলের চেয়ে সহজলভ্য ও উৎপাদন খরচ কম হয় উপকূলীয় এলাকার কৃষকেরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। আর অনেক মানুষ এখানে ফুল দেখতেও আসে আর ছবিও তুলে নিয়ে যায়। প্রত্যেকটা গাছেই তো ফুল আছে এবং বীজের পরিমাণ খুব বেশি হবে এবং তেলের পরিমাণটা খুব বেশি হবে গাছে। কৃষি কর্মকর্তারা জানান, লবণ সহিষ্ণু ফসল হওয়ায় ডিবলিং পদ্ধতিতে মাত্র 2 থেকে 3টি সেচ দিয়ে সূর্যমুখী চাষ সম্ভব। প্রথমবারের মতো খুলনার সাহস ইউনিয়নের সূর্যমুখীর পরীক্ষামূলক চাষ করেছে এবং এই গবেষণাটি পরিচালিত হচ্ছে পার্টনার প্রোগ্রামের অর্থায়নে। আমরা আশা করছি এর ফলে ফসলের নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বাড়বে এবং ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। এখানে কৃষকগণ লবণাক্ত এরিয়ায় এই ফসলটা নির্বিঘ্নে চাষ করতে পারে, পানি সেচও তেমন প্রয়োজন হয় না এবং এতে ফলনও ভালো পায়। তবে অসুবিধা হলো তাদের বীজের প্রাপ্যতা। চলতি মৌসুমে সাতক্ষীরার 107 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অন্তত 85 লাখ টাকা। এখন সাতক্ষীরা। এখন জনপদের শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরও একদিন, বাঁধ নিয়ে আতঙ্ক, বাড়ছে বন্যার সংখ্যা, দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। টানা বৃষ্টিতে পণ্য সরবরাহ বিঘ্নিত, মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম, ছুটির দিনে বাজারে নেই কাঙ্ক্ষিত ক্রেতা। বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল, লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ, দেশ জুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নানা আয়োজন। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।